স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ক্লাস 11-এর পদার্থবিদ্যার র্যাপিড টেস্ট 2027। ঠিক আছে, আজকে এই র্যাপিড টেস্টের কিছু সলিউশন আজকে আমরা করব। প্রথম টেস্ট অন যেটা আমাদের আছে পেজ নাম্বার 67, আমাদের টেস্ট অন যে স্কুলটা আমাদের আছে আজকে সেটা আমরা শুরু করতে চলেছি। টেস্ট পেপার টেস্ট অনের পেজ নাম্বার 67 কী বলছি দেখো, এখানে আমরা এখানে 35টা কোশ্চেন আছে, 35টা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে সরাসরি শুরু করা যাক। কীভাবে করতে হবে প্রতিটা অঙ্কের আমি ফুল সলিউশন এবং শর্ট ট্রিক্স দুটোই বলার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্ক আমাদের যেটা দেওয়া আছে, দেখো প্রথম অঙ্কে আমাদের কী দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু AT প্লাস বি বাই টি প্লাস সি। টি যদি সময় হয়, ভি যদি গতিবেগ হয়, তাহলে বি এর মাত্রা কী হবে। ঠিক আছে, কীভাবে করবে দেখো অঙ্কটা, তো অঙ্কটা তোমরা কীভাবে করবে দেখে নাও। এই অঙ্কটা আমরা দেখো মাত্রাগতভাবে আমরা লিখতে পারি। আমরা জানি মাত্রাগতভাবে কী হয় বলে দিচ্ছি। মাত্রাগতভাবে কীভাবে আমরা লিখতে পারি জিনিসটাকে, দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু AT, এবং আরেকটা কী হতে পারে, একটা কী বললাম, ভি ইজ ইকুয়াল টু AT হবে, আর একটা লিখতে পারি আমরা ভি ইজ ইকুয়াল টু বি বাই টি প্লাস সি। ঠিক আছে, টি প্লাস সি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমরা এইভাবে লিখলাম, যে ভি ইজ ইকুয়াল টু AT আর ভি ইজ ইকুয়াল টু বি বাই টি প্লাস সি, এটা কেন লিখলাম। এর কারণটা হচ্ছে, এইভাবে লেখার পিছনে যে কারণটা সেটা হচ্ছে, দেখো এই দুটো যদি মাত্রা আমরা যেমন খুব সিম্পলভাবে যদি তোমাদের বোঝাই, যে আমরা যেমন কিন্তু 5 মিটারের সঙ্গে 2 সেকেন্ড যোগ করতে পারি না। আমি যদি তোমাকে এখন বলি 5 মিটারের সঙ্গে 2 সেকেন্ড যোগ করো, আর এটা কিন্তু সম্ভব না, কিন্তু এটা যোগ করা সম্ভব না। আমাদের কী যোগ করতে হবে, 5 মিটারের সঙ্গে কিন্তু আমি যদি 3 মিটার বা 2 মিটার বা যে কোনো মিটার, মানে একক যার মিটার বা সেন্টিমিটার, মানে একই রাশি, তারা একই রাশি, একই একক বা একই মাত্রা, তাদেরকে কিন্তু আরামসে যোগ করা যায়। এবং যোগ করলে দেখো আমি যে রাশিটা পাচ্ছি সেটাও কিন্তু একই সমজাতীয় রাশি পাচ্ছি, তাই না। তার মানে কি, তার মানে ভি ইজ ইকুয়াল টু AT প্লাস বি বাই টি প্লাস সি, অর্থাৎ এই AT আর এই বি বাই টি প্লাস সি, এই দুটো কিন্তু সমজাতীয় রাশি হতেই হবে, এবং এই দুটো যে জাতীয় রাশি, ভিও কিন্তু সেই জাতীয়ই রাশি, এটা আমরা জানি, তাই না। এটা আমরা বুঝলাম মাত্রা আছে, মাত্রাগতভাবে ওই জন্য লিখলাম যে মাত্রাগতভাবে ভি ইজ ইকুয়াল টু কী হচ্ছে AT আর ভি ইজ ইকুয়াল টু বি বাই টি প্লাস সি। এখন আমাদের বলেছে বি এর মাত্রা বের করতে হবে, তাহলে বি এর মাত্রা বের করতে হলে একটা জিনিস দেখে নাও, তৃতীয় যে লাইনটা এখানে হবে সেটা কি, সেটা হচ্ছে টি প্লাস সি। আচ্ছা, টি এর সঙ্গে সি যুক্ত আছে, যোগ করেছি, তার মানে কি এটা সমজাতীয় রাশি, একই ফর্মুলা অনুযায়ী এটাও বলতে পারি যে সি এবং টি এটা কিন্তু সমজাতীয় রাশি। যদি টি আর সি সমজাতীয় রাশি হয়, তাহলে সি এর মাত্রা কী হবে, সি এর মাত্রা হবে ক্যাপিটাল টি, সময়ের মাত্রার সঙ্গে একই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভি এর মাত্রা এখানে হবে হচ্ছে তোমার ভি এর মাত্রা L T⁻⁻1, এটা আমরা লিখতে পারি সমান সমান উপরে বি এর মাত্রা জানা নেই, ওটাই বের করতে হবে, বাই কত আছে টি প্লাস সি। টি প্লাস সি দুটোই কিন্তু সমজাতীয় মাত্রা, দুটোই কিন্তু সময়ের একক মাত্রা হবে, সিও সময় টিও সময়, তার মানে দুটো মিলে মাত্রা আমরা একটাই টি লিখবো, শুধু টি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কী বলছে, তাহলে যদি বি এর মাত্রা বের করতে হয়, তাহলে L T⁻⁻1 ইন্টু এখানে কত হবে, ইন্টু টি, তার পাওয়ারে কত আছে, এর পাওয়ারে আছে কিন্তু +1। দেখো এখানে -1 এখানে +1 থাকলে এই দুটো কিন্তু কেটে যাবে, কেটে গেলে এখানে পড়ে থাকবে শুধু এল। ঠিক আছে, শুধু এল পড়ে থাকবে, তার মানে আমরা বলতে পারি কি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের বি এর মাত্রা তাহলে কী হবে, বি এর মাত্রা কিন্তু এল হবে। ক্লিয়ার হলো, তাহলে বি এর মাত্রা হবে কিন্তু আমাদের এল, দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে একই। অপশান বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট 2 দাগের অঙ্ক কী বলছে দেখো, 2 দাগের অঙ্কে কী বলছে দেখে নাও। 2 দাগের অঙ্কে বলছে যে x ইজ ইকুয়াল টু a² এ বি এবং সি, a² বাই সি √/d, এই আমার সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা একবার লিখে নিই খাতায়। 2 দাগে কী বলছে, যে x সমান a² বাই কী বলছে c√/d। ঠিক আছে, c বাই √/d। এখানে এ বি সি এবং ডি এর মাপন যতক্ষণে 3%, 1%, 2% এবং 4% ত্রুটি হয়, তাহলে এক্সের শতকরা ত্রুটি কত। তাই শতকরা ত্রুটির অঙ্কগুলো কী করে করবে দেখে নাও। এই শতকরা ত্রুটির অঙ্ক যখনই দেবে তোমরা এইভাবে লিখে নেবে, এই এক্সটাকে তোমরা এইভাবে লেখো del(x/x) সমান সমান। আচ্ছা এ মনে রাখবে, এখানে আমি যেভাবে লিখছি সেভাবে তোমরা লিখবে। কী করবে দেখো, শতকরা ত্রুটি নির্ণয় করার এটাই কিন্তু ফর্মুলা। কী করতে হবে, এই যে পাওয়ারে যেটা আছে সেটা আগে বসে যাবে, 2 কার পাওয়ার ছিল, এর পাওয়ার, তাহলে হবে del(a/a)। ঠিক আছে, প্লাস সবগুলোই পরপর প্লাস আকারে বসবে। বি এর পাওয়ার কত, 3,
তাহলে 3 আগে চলে যাবে, ডেল বি বাই বি প্লাস যোগ বিয়োগ তোমার ভাগ আছে কি গুণ আছে তোমার দেখার দরকার নেই, পরপর যোগ আকারে লিখে দেবে। সি আছে, সি এর আগে কি পাওয়ারে কিছু কিছু নেই মানে 1 আছে, এখানে আগে 1 লেখার দরকার নেই, ডেল সি বাই সি প্লাস কী হবে দেখো এই রুট ওভার ডি মানে কি, এই রুট ওভার তাহলে তাকে আমরা কী করতে পারি ডি টু দি পাওয়ার হাফ লিখতে পারি পাওয়ারে, তাই তো 1/2, তাহলে ওই 1/2টা আগে চলে আসবে, 1/2 ডেল ডি বাই কিন্তু ডি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হবে। তাহলে নেক্সট কী বলছে দেখো, মানগুলো বসাতে হবে। যদি প্রতিটার মান বসানো হয় তাহলে ডেল এ বাই এ এটা হচ্ছে তোমার এর শতকরা ত্রুটি, কত বলেছে 3%। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা কী লিখবো এখানে যে 2 গুণ 3, আচ্ছা পার্সেন্টেজগুলো এখন লেখার দরকার নেই, তখন পার্সেন্টেজ আমরা লাস্টে একেবারে লিখবো, প্লাস 3 গুণ বি এর ত্রুটি কত 1% বলেছে, প্লাস সি এর ত্রুটি কত 2%, প্লাস 1/2 ইন্টু ডি এর ত্রুটি বলেছে 4%, পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে একেবারে বাইরে পার্সেন্টেজ দাও। ঠিক আছে, এখান থেকে কত হবে দেখো 2 দুগুণ কত 4 হয়, তাই তো, তার মানে 2 দুগুণ যদি 4 হয় তাহলে আমরা এখানে কী হতে 3 দুগুণ 6 প্লাস কত 3 1 3, তাই তো, প্লাস 2 আর এখান থেকে প্লাস 2 এত পার্সেন্ট। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 6 আর 3 9, 9 আর 4 13, তাহলে উত্তর কত হবে 13%। ঠিক আছে, এটা হচ্ছে 2 দিকের অঙ্ক গেল। নেক্সট 3 দিকের অঙ্ক কী বলছে দেখো, 3 দিকের অঙ্কে বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক চাপ ক্ষমতা সান্দ্রতাঙ্ক এর প্রত্যেকের মাত্রা এখানে দেওয়া আছে। তাই এটা তোমরা করতে গেলে কী হবে দেখো, এখানে অপশানও দেওয়া আছে, দেখো এখানে কোন অপশানটা সঠিক সেটা আমার দেখতে হবে, এখানে 2-1টা জানতে পারলেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, 2-1টা জানতে পারলেই এখানে কিন্তু এগুলো করা যায়। তো চলো এই মাত্রাগুলো আমরা একটু দেখে নিই, কোনটার মাত্রায় কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেওয়া আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক চাপ ক্ষমতা আর সান্দ্রতাঙ্ক। আমি চাপের মাত্রা যদি দেখি তাহলে এম এল মাইনাস 1 টি মাইনাস 2, দেখে নাও এই যে চাপ দেওয়া আছে, এই চাপের মাত্রায় কী আছে দেখো এম এল মাইনাস, চাপের মাত্রা এম এল মাইনাস 1 টি মাইনাস 2, এটা চাপের মাত্রা। আর তার নিচে দেখো দেওয়া আছে ক্ষমতা, আর ক্ষমতার মাত্রা কী দেওয়া আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3, আর তার নিচে দেখো দেওয়া আছে সান্দ্রতাঙ্ক এম এল মাইনাস 1 টি মাইনাস 1। ঠিক আছে, তাই আমাদের মাত্রা দেওয়া আছে, আমরা দেখি একটু মিলিয়ে দেখি কোনটা কোনটা উত্তর হয়। দেখো চাপের মাত্রা কোনটা হচ্ছে এম এল মাইনাস 1 টি মাইনাস 2, অর্থাৎ একের তোমার হচ্ছে 2 এর সি, 2 এর সি কোনটায় আছে দেখো 2 এর সি আছে অপশান বি এবং অপশান সিতে আছে, তাই না, 2 এর দিকে সি আছে, তাহলে 2 বি এবং সি থেকে কিন্তু একটা উত্তর হবে। আচ্ছা ক্ষমতাটা দেখে নিই, ক্ষমতায় কী আছে আমাদের, ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, তাহলে অপশান বি, তাই তো, অর্থাৎ 3 দিকের বি হবে। 3 দিকে দেখো অপশান 2 এর দিকের সি, 3 দিকের বি, তাহলে এটা আমার মিল আছে, তাহলে উত্তর হচ্ছে সি এর দাগ হবে। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমরা কিন্তু তোমাদের বইতে 7 নম্বর পাতায় যে মাত্রাগুলো দেওয়া আছে তোমরা কিন্তু এই প্রত্যেকটা মাত্রা কিন্তু খুব ভালোভাবে বাড়িতে পড়বে। ঠিক আছে, এই মাত্রাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি যে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিমি পার ঘন্টা এবং বাকি অর্ধেক 60 কিমি পার ঘন্টা দ্রুতিতে গেল, গড় দ্রুতি কত হবে। দেখে নাও এই অঙ্কগুলোর ক্ষেত্রে গড় দ্রুতি যদি বের করতে হয় তাহলে এটা শর্টকাট ট্রিক্স আছে, আগে সেটা বলে দিই নাকি, আগে শর্টকাট ট্রিক্সটা বলে দিই। চারের দাগ দেখে নাও, চারের দাগে শর্টকাট ট্রিক্স কী হবে দেখে নাও। চারের দাগে কী বলেছে যে একটা গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিমি পার ঘন্টা, বাকি অর্ধেক 60 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে গড় দ্রুতি। তো দেখে নাও গড় দ্রুতি বের করার সূত্রটা দেখে নাও, শর্টকাট ট্রিক্স বলছি কী হবে, 2 গুণ যে দুটো গতিবেগ দেবে সেই দুটোর গুণফল 40, আরটা কত দেওয়া আছে 60, বাই কত হবে 40 প্লাস 60, কত হবে 40 প্লাস 60। এখন তুমি কাটাকাটি করো, দেখো কত হবে 2 গুণ 40 গুণ 60, ঠিক আছে, 2 গুণ 40 গুণ 60 বাই কত, বাই কিন্তু 100, তাই তো, বাই কত হবে, বাই হবে 100। এখন এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে কত হচ্ছে 4 ছক 24, 24 48 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 48 কিমি পার ঘন্টা হলো শর্ট ট্রিক্স। কিন্তু তুমি যদি বড়োভাবে করতে যাও তাহলে কী করতে হবে দেখো, একটা অঙ্ক আছে এরকম, এই তোমার টোটাল দূরত্ব, এই মাঝখানে দাগ দিলাম এল, আর টোটাল দূরত্ব আমি 12 যদি ধরি তাহলে এই পার্টটা এল আর এবং এই পার্টটাও হবে এল। ঠিক আছে, এবং এই এল দৈর্ঘ্য যায় 40 কিমি পার ঘন্টা বেগে, এবং এই হচ্ছে এল কিমি যায় 60 কিমি পার ঘন্টা বেগে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, তাহলে আমাদের দেখো আমাদের গড় দ্রুতি বের করতে গেলে সূত্র কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কতটা, এখান থেকে এই অবধি মানে এল প্লাস এল মানে 2L।
ঠিক আছে, কিন্তু মোট সময় তো বলা নেই এখানে। তাহলে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু কী হয় ভিটি, তাহলে টি বের করতে গেলে কী করতে হবে, এসকে ভি দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তার মানে আমরা L/40 হচ্ছে আমাদের এখানে টাইম হবে, আর এখানে কত হবে L/60, বোঝা গেল এত ঘন্টা। তাহলে আমাদের যদি গড় দ্রুতি বের করতে হয় তাহলে দেখে নাও, গড় দ্রুতি বের করতে গেলে আমরা কী করে করবো, তাহলে আমাদের L+L উপরে হবে, তলায় কত হবে যে L/40 প্লাস L/60। তোমরা লসাগু করবে, লসাগু করলে কত হবে, উপরে হবে 12 আর তলায় হবে কত, তলায় হবে কিন্তু 2400। ঠিক আছে, 2400 যদি হয় তা ওর থেকে কমও হতে পারে, আমি 2400 দিয়েই করছি। অ্যাকচুয়ালি 100, তুমি 120ও করতে পারো, আর 120 লসাগু হতে পারে এখানে, তো আমি শর্টকাটে করছি। তাহলে তুমি এখানে দেখো তোমাদের উপরে কত হবে 60L প্লাস 40L। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী করবো আমরা, তাহলে 2L ইন্টু 2400 বাই কত, বাই কিন্তু 100, এখানে একটা এল হবে 100L। ঠিক আছে, আচ্ছা এখানে 100L হলো, এই এল কেটে যাবে, কেটে গেলে কত হচ্ছে, 200 কেটে গেলে 24 দুগুণ 48 কিমি পার ঘন্টা। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। নেক্সট কী বলছে দেখো, 5-এর দাগের অঙ্কটা কী বলছে দেখে নাও। বলছে যে একটি কণার প্রদত্ত চিত্রের সময়ের অবকাশে গড় দ্রুতির মান কত। তাই তো বলছে প্রদত্ত চিত্রে কী বলছে দেখে নাও, বলছে এই প্রদত্ত চিত্রে সময়ের অবকাশে গড় দ্রুতির মান কত হবে। এক সেকেন্ড, তাই তো গড় দ্রুতি, এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা ভালো করে দেখে নাও। দেখো আমরা জানি দ্রুতি এবং সময় বা বেগ বা সময় বলতে পারো, বেগ সময় লেখচিত্রের নিম্ন অংশের ক্ষেত্রফল সবসময় অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে, অতিক্রান্ত দূরত্বকে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বা এস সমান সমান, তাহলে কী নির্দেশ করবে, এই যে গ্রাফটা, এই যে গ্রাফের ত্রিভুজ আকার যে গ্রাফটা, এর নিচের ক্ষেত্রফলকে নির্দেশ করছে। আর ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। আচ্ছা ভূমি মানে কত, এখান থেকে 0 থেকে 10, তাহলে ভূমি হচ্ছে 10 ইন্টু উচ্চতা, কত দেওয়া আছে, এই বরাবর যে দাগটা নিয়ে আমি, উচ্চতা কিন্তু 12, তাহলে উচ্চতা হবে 12। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 6 দুগুণ 12, 6×10 কত 60, এত মিটার কি আমার হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে আমি যদি এটা অতিক্রান্ত দূরত্বের মান পাই, আমাদের বলেছে গড় দ্রুতি বের করতে, তাই তো। তাহলে গড় দ্রুতি কত হবে, দেখো গড় দ্রুতি বের করতে গেলে আমাদের সূত্রটা কি, ভি বাই এস আমরা বলতে পারি, ভি গড় বের করতে যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ 60 বাই কত, সময়ের মান দেখো বলেছে 10 সেকেন্ডে, তাই তো। তাহলে 10 দিয়ে ভাগ হবে, 0 কেটে যাবে, 6 মিটার পার সেকেন্ড উত্তর। উত্তর কত তাহলে 6 মিটার পার সেকেন্ড। এটার শর্টকাট ট্রিক্স জানবে, তো এটা শর্টকাট ট্রিক্স হেবি মজাদার, কেমন জানো, দেখে নাও। বলছে যদি তোমার এই বাহু, দেখো এইটা তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে উচ্চতা হয়, উচ্চতার অর্ধেকটা হয় তোমার উত্তর। উচ্চতা কত ছিল 12, 12 অর্ধেক করলে 6 হয়। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এই অঙ্কের। তাহলে নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক কী বলছে, বলছে যে একটি কণার সরণ এস সময় টি এর সম্পর্ক হলো এস ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, সম্পর্কটা দেখে নাও, এস ইজ ইকুয়াল টু 4 - 6t প্লাস 10 টি স্কোয়ার। বলছে কোন সময় এই দ্রুতির মান 0 হবে। দেখে নাও কী করে করবে, দেখো দ্রুতি মানে কি, দ্রুতি মানে তো ডিএস বাই ডিটি, এটাই তো ভিকে নির্দেশ করে, তাই না। সরণের একবার ডেরিভেটিভ করলে আমরা দ্রুতি বা বেগ পাই, তাহলে ডিএস বাই ডিটি, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ডি বাই ডিটি ব্র্যাকেটের মধ্যে 4 - 60 প্লাস কত আছে 60 প্লাস 10 টি স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে, ডি ডিটি আমি যদি ভেঙে লিখি, 4-এর ডেরিভেটিভ করতে হবে মাইনাস ডি ডিটি 60 এর ডেরিভেটিভ করতে হবে প্লাস ডি ডিটি 10 টি স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে, তাই তো। আচ্ছা তারপরে কত হবে দেখো, কোনো সংখ্যা যদি ডেরিভেটিভ করি তাহলে কোনো সংখ্যা ডেরিভেটিভ কত হবে, 0 হয়ে যাবে, মাইনাস এখানে 6 বাইরে বেরিয়ে আসবে, টি এর সাপেক্ষে ডিটি ডেরিভেটিভ করলে হয়ে যাবে শুধু 6। ঠিক আছে, আর এখানে কী হবে 10 বাইরে বেরিয়ে আসবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা 2 পাবো, আমরা 10 গুণ কত হবে 20টি পাবো। এবার দেখো বলেছে এই ডিএস বাই ডিটির মান দেখো বলেছে কোন সময় দ্রুতির মান 0 হবে, অর্থাৎ দ্রুতির মান কত হতে হবে 0, অর্থাৎ ডিএস বাই ডিটির মান কত হতে হবে 0 হতে হবে। ডিএস বাই ডিটির মান যদি 0 হয় তাহলে এই যে ভ্যালুটা আমি পেলাম কত 60 প্লাস 20, এই 6 প্লাস 20t, এটার মান তাহলে 0, তাহলে 20t সমান সমান -6 ওদিকে গেলে +6, তাহলে টি ইকুয়াল টু কত হবে 6/20, 3 দুগুণ 6,
10×2 = 20 মানে 3/10 মানে হচ্ছে 0.3 সেকেন্ড। ঠিক আছে, কত উত্তর হবে তাহলে? 0.3 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। যা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, তাই উত্তর হবে 0.3 সেকেন্ড। দেখো অপশানে আমাদের আছে 0.3 সেকেন্ড। বলছে একটি বলকে 200 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, বলটি পতনের প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তার অনুপাত কত? আমাদের বইতে একটা সূত্র আছে, সূত্রটা কী বলো তো, এরকম দেখে নাও। এটা কোনো অঙ্ক করা লাগে না, এটা মুখে মুখে হয়ে যাবে। দেখে নাও সাথে থেকে, সূত্রটা হচ্ছে SN = U + ½ A 2n-1। এনতম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। এটা আমাদের কিন্তু একমাত্রিক, এটা হচ্ছে একমাত্রিক গতি অধ্যায়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এই সূত্রটা। এবং এই সূত্রের ক্ষেত্রে এন এর মান একবার প্রথম 3 সেকেন্ড বলেছে, তাই এখানে এন এর মান একবার 1, একবার 2 আর একবার 3 বসাবে। এই জায়গাটা চেঞ্জ হবে, আর সব একই থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। তো এখানে যদি এন এর মানে আমি 1 বসাই, তাহলে এখানে হবে 2 1 কে 2, 2 এর থেকে একবার দিলে 1। এখানে যদি 2 বসাই তাহলে 2 গুণ 4, 4 থেকে একবার দিলে 3। যদি আমি যে 3 বসাই তাহলে 3 গুণ 6, 6 থেকে একবার দিলে 5। তাহলে আমি দেখতে পাচ্ছি 1:3:5:3 তিনটের জন্য করলে এটা হবে, তারপর 4টের জন্য করলে 7। মানে সমস্ত অড নাম্বার যারা আছে 9:11 এভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি সমস্ত অড নাম্বার যারা আছে, যারা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা যারা, শুধুমাত্র তারাই কিন্তু অনুপাত আকারে পরপর বসে যায়। ঠিক আছে, ওটাই কিন্তু ওর শর্ট ট্রিক্স। এর থেকে শর্ট ট্রিক্স কিন্তু ওটার ক্ষেত্রে আর হয় না। ঠিক আছে, তো এই ছিল এটার তোমার হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা শর্টকাট ট্রিক ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই আগের যে অঙ্কটা করেছিলাম এটার শর্টকাট ট্রিক্স আছে কি জানো, সেটা তো বলা হলো না। এই শর্ট ট্রিক্স একটু দেখে নাও তোমরা। এটা যে শর্ট ট্রিক্স আছে সেটা হচ্ছে, এখানে আমরা কি করতে পারি, 6 দাগের অঙ্কটার শর্ট ট্রিক্স যদি বলতে হয়, দেখে নাও এই অঙ্কটার শর্ট ট্রিক্স হেভি সুন্দর শর্ট ট্রিক্স আছে, আমার তো একদম বলতে খেয়াল ছিল না। দেখে নাও এটা শর্ট ট্রিক্স হচ্ছে এটাই, যে তোমার যে সমীকরণ দেওয়া আছে সমীকরণ ভালো করে দেখো, এটাই তো তোমার দেওয়া থাকবে, সমীকরণটা ভালো করে খেয়াল করো। সমীকরণটা হচ্ছে এই টি এর মান যদি তোমার বের করতে হয়, তাহলে বলছে এই টি এর মান শুধুমাত্র মান নিয়ে কাজ করব। বলছে টি এর যে মানে টি এ যে প্রথম ঘাত মানে 1 ঘাত যার, তার সহগ কত 6, সেই 6টা উপরে বসবে ইন্টু বলছে ওটা হচ্ছে উপরে বসবে, বাই কত হবে, বাই বলছে তলায় চলে আসবে 2 গুণ, এটা 2 হচ্ছে সূত্রের 2। ঠিক আছে, 2 গুণ বলছে টিএস করে সহগ যেটা সেটা তলায় বসবে। টিএস করে সহগ কত আছে 10 না, তাহলে তলায় হবে 10। তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে তোমার 6 বাই কত, 6/20, তার মানে কাটাকাটি করলে 3/10 মানে 0.3 সেকেন্ড। ঠিক আছে, আমি শর্ট ট্রিক্সে কিন্তু এটা করা যায়, একদম শর্ট ট্রিক্স। মানে ওপরে হচ্ছে টি এর সহগ বাই 2 গুণ টিএস স্কোয়ারের সহগ, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। ওপরে হচ্ছে টি এর সহগ বাই 2 গুণ টিএস স্কোয়ারের সহগ, 2 গুণ, 2টা হলো সূত্রের 2, সূত্রের 2 গুণ হচ্ছে তোমার টিএস স্কোয়ারের সহগ। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, এত বড় অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, শর্ট ট্রিক্সে করলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে সাথে থেকে অঙ্কটা তো বললামই, এটা কত উত্তর হবে, 1:3:5 এভাবে পরপর বিজোড় সংখ্যাগুলো হতে থাকবে। ঠিক আছে, এবং এটা বলা হয় গ্যালিলিওস ল অফ অড নাম্বার। এটাকে কী বলা হয়, লিখে দিই এটা, গ্যালিলিও GALLIO গ্যালিলিওস ল অফ অড নাম্বার, ল অফ অড নাম্বারস, এই ফর্মুলা দিয়ে এটা কিন্তু করা যায়। আমি আগেই সূত্রটা তোমাদের বলে দিয়েছি, এবং সেই অনুযায়ী কী হবে, বলছে 1:3:5:7:9:11 এবং পরপর সমস্ত বিজোড় সংখ্যাগুলো উত্তর হবে। যেখানে প্রথম 3 সেকেন্ড বলেছে বলে প্রথম 3টে মান নেব আমরা, তাহলে 1, 3 আর 5। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে বেগ সময় লেখচিত্রের নদী ড্যাশকে প্রকাশ করে। আচ্ছা বেগ সময় লেখচিত্রের নদী কী প্রকাশ করে দেখে নাও। আরে দেখে বলছে বেগ সময় লেখচিত্রের নদী, নদী মানে মনে রাখবা যে দুটো সমীকরণ দেবে, যে গ্রাফে যে দুটো এক্স এবং ওয়াই অ্যাক্সিসকে নির্দেশ করছে, বেসিক্যালি কী হয়, তোমার নদী মানে হচ্ছে ট্যান থিটাকে নির্দেশ করে, নদীকে এম দিয়ে লেখা হয়, আর এম মানে কি ট্যান থিটা। বেগ সময় লেখচিত্র মানে কি, মানে একটা গ্রাফ যার এদিক বরাবর বেগকে নির্দেশ করবে, এদিক বরাবর সময়কে নির্দেশ করবে, তাই তো, একেই তো বলা হয় বেগ সময় লেখচিত্র, তাই তো নাকি, কি বললাম, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে এদিক বরাবর বেগকে নির্দেশ করবে, এদিক বরাবর সময়কে নির্দেশ করবে। তাহলে বেগ সময় লেখচিত্র যেমনই হোক না কেন, তার ট্যান থিটা মানে কি, মানে লম্ববাই কী হওয়া উচিত, লম্ববাই অধিভুজ হওয়া উচিত, লম্ববাই ভূমি হওয়া উচিত। লম্ব মানে কিন্তু মনে করি আমি একটা গ্রাফ আইলো, কথা বলছি, মনে করে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে ব্যায়ামটা হলো, কথা বলছি। তো দিয়ে নদী বের করতে মনে করে এই বিন্দু সাপেক্ষে আমি নদী বের করছি, নদী বের করলে এটা কিন্তু আমার ভি হিসাবে যাবে, এটা কিন্তু আমার টি হিসাবে যাবে, নদী বেরোবে কিন্তু এই যে এই কোণের মানটা বেরোবে নদী। ঠিক আছে, তাহলে লম্ববাই কি, লম্ববাই কিন্তু আমার অতিভুজ, অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় নতি, এই যে থিটা, এই কোণের মান বের করতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি লম্ব বাই কি,
আর ট্যান থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, তাই এই লম্ব বাই ভূমি, তার মানে ভি বাই টি। আর ভি বাই টি সবসময় জন্য কাকে নির্দেশ করে? ভি বাই টি সবসময় এ কে নির্দেশ করে, আর এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা বলতে পারি বেগ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? সবসময় ত্বরণকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? ত্বরণকে। তারপরে যে অঙ্কটা খুব মজাদার একটা অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কি বলছে? বলছে এম এর মান কত হলে এ ভেক্টর একটা মান দিয়েছে এবং বি ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হবে। আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল কত হয়? 0 হয়। অর্থাৎ আমরা বলতে পারি 9 দাগে এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান কত হবে? 0 হতে হবে। এখন এ ভেক্টর ডট বি ভেক্টরের মান যদি 0 হয়, আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়? আই আই জে জে এবং কে কে, এই একক ভেক্টরগুলোর কিন্তু মান আছে, এক হয়, এবং বাকি সবার মান 0 হয়ে যায়। তার মানে আমি যদি এখন এ ভেক্টর মানে কত আছে লিখি যে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস এম কে ক্যাপ, ঠিক আছে, এর সঙ্গে ডট করতে হবে কার? এর সঙ্গে ডট করতে হবে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইজিক্যাল টু 0 করতে পারি। দেখো এটা আমি লিখতে পারি আমরা। এখান থেকে আমরা যেটা করতে পারি 2 দুগুণে কত? 4 পাবো। এখানে দেখো 2 1কে, আচ্ছা এখানে এটা প্লাস ছিল, হ্যাঁ এটা প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 1কে 2, আর এখানে এম এম 1কে এম ইজিক্যাল টু 0। দেখো খুব সিম্পল, 2 থেকে 2 4 থেকে 2 বার দিলে 2 পজিটিভ 2, আর পজিটিভ 2 পাশে গেলে নেগেটিভ 2, তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে -2। আর এই অঙ্কটা তুমি কিন্তু এইটুকু না করেও তুমি কিন্তু মুখে মুখে করতে পারো। তাহলে এম এর মান কত আসছে? এম এর মান আসবে এম ইজিক্যাল টু -2, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে যে তোমার হচ্ছে এ ভেক্টর ইজিক্যাল টু 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ, একক ভেক্টর হলে এক্স এর মান কত হবে? এই অঙ্কগুলো কী করে করতে হয় দেখে নাও। তাহলে আমরা 10-এর দাগ দিয়ে লিখতে পারি। 10 থেকে বলছে এ ভেক্টরের মান কত দিয়েছে? এ ভেক্টর ইজিক্যাল টু বলছে যে এ ভেক্টর ইজিক্যাল টু বলছে 0.6 আই ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ, এবং এটা বলছে একক ভেক্টর। আর মনে রাখবে একক ভেক্টরের ক্ষেত্রে কী হয়? মড অফ এ ভেক্টর যেটা, তার মান কী হবে? সবসময় জন্য এইভাবে বের করতে হয়, এই প্রতিটা সংখ্যা যাদের স্কোয়ার করতে হবে। যে 0.6 তার হোল স্কোয়ার প্লাস 0.8 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এটার মান কত হবে? এটার মান সবসময়ের জন্য হবে 1, কারণ বলেছে না একক ভেক্টর। তাহলে এখান থেকে উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে 0.36, এখানে হবে 0.64, আর এখানে হবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1। এখন এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটোকে যোগ করলে 1 প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস 1, দ্যাট ইজ মিন 0, তাই তো? তার মানে এক্স ইজিক্যাল টু কত হবে? এক্স ইজিক্যাল টু 0 হবে। তাহলে এক্সের মান কত আসছে? 0। আর এই অঙ্কটা মুখে মুখে কী করে করবে দেখে নাও। তুমি জানো 3 3 আছে 6 36, 0.36, 0.8 0.64, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, এবং আমরা জানি একক ভেক্টর 1 হয়, উভয় পাশে 1 1 কেটে গেলে এক্সের মান নিশ্চয়ই 0 হতে হবে। কারণ এই দুটো মিলেই যদি আমরা একক ভেক্টরের মান 1 তুলে দেয়, তাহলে আমাদের খুব শর্টকাটে বলছি কিন্তু এই দুটো তিনটের মান তো আমার 1 হওয়া উচিত, কিন্তু এই দুটো মিলেই তো আমার 1 তুলে দিচ্ছে, তাহলে এর মান নিশ্চয়ই 0 হতে হবে। তাহলে তো আমার টোটাল একক ভেক্টর তো খাটবে না, তাই না? তো একক ভেক্টরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে তো এই দুজন মিলেই, তাহলে এক্সের মান তাহলে 0ই হতে হবে। এভাবে কিন্তু শর্টকাট ট্রিক্সেও কিন্তু অঙ্কটা করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে যে একটি বস্তুর কৌণিক বেগ ওমেগা যদি হয়, এবং বলছে কি একটি বস্তুর কৌণিক বেগ যদি ওমেগা হয় এবং হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর যদি আর ভেক্টর হয়, তাহলে বলছে রৈখিক বেগ কত হবে। আমরা জানি যে ভি ভেক্টর সমান সমান, দেখো সূত্রটা কি, সূত্রটা আগে জানতে হবে। সূত্রটা হচ্ছে 11 দাগ, 11 দাগের সূত্র হচ্ছে ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, ঠিক? ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর হয়। আচ্ছা ওমেগা ভেক্টর মানে কী আছে? এখানে ভি ভেক্টরের মান বের করতে হবে, তাহলে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ, ঠিক আছে, প্লাস 5k ক্যাপ। এই অঙ্কটা খুব ভালো করে দেখো, কারণ ক্রস প্রোডাক্টের অঙ্ক একটু দেখে রাখলে কিন্তু খুব উপকারে পাবে। আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা এবারে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। এই ক্রস প্রোডাক্ট করার জন্য তোমাদের যেটা ছোটো একটা ট্রিক্স কাজে লাগাতে হবে, সেটা কি? আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ কোনার দিকে লিখে রাখবে। আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই। তোমরা জানো যে আই ক্রস জে যদি করি আমরা তাহলে কে ক্যাপ পাই, জে ক্রস কে করলে আই ক্যাপ পাই, কে ক্রস আই করলে জে ক্যাপ পাই। আর যদি উল্টোটা ঘটে, যেটার জন্য জে ক্রস আই করছে উল্টো দিকে আসছে, তাহলে মাইনাস কে ক্যাপ হবে। তারপরে আই ক্রস কে করলে মাইনাস জে ক্যাপ, আর জে কে ক্রস জে করলে মাইনাস আই ক্যাপ হয়। তো চলো আমরা এবার ক্যালকুলেশনে চলে যাই, এবং এক্ষেত্রে মনে রাখবে সেম একক ভেক্টর যারা, সেম ইউনিট ভেক্টর যারা, তাদের কিন্তু ক্রস গুণফল 0 হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইছি আই ক্যাপ 0, জে ক্যাপ 0, যে কে ক্যাপ
জিরো। তাহলে আমি আই ক্যাপ করবো না কিছু, তাহলে আয়ের সঙ্গে জে আছে, এটাকে কিছু নেই মানে কি। আচ্ছা প্রথমে আগে কী করবে তোমরা, প্রথমে চিহ্নের গুণ করবে, তারপর সংখ্যার গুণ করবে, তারপর ইউনিট ভেক্টরের গুণ করবে। আচ্ছা তাহলে আমার আই ক্যাপ জিরো হয়েছে, প্রথমটা আউট। তারপরে আছে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, এটাকে কত আছে এক, এটাকে কত আছে এক, তাহলে এক এককে এক। তাহলে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে কত হয় আমাদের, আই ক্রস জে, তার মানে কে ক্যাপ হবে। তাহলে এখানে হবে কে ক্যাপ, এটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। আচ্ছা আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করলে কত হবে, প্লাসে প্লাসে প্লাস আই ক্রস কে। দেখো আই ক্রস কে মানে কি মাইনাস জে না, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে কিন্তু আই ক্রস কে মানে এটা হয়ে যাবে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। আই ক্রস কে করছি মানে কি, আই ক্রস কে করছি মানে কিন্তু মাইনাস জে ক্যাপ। আচ্ছা তারপরে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে দুই এক কে কত দুই, দুই এক কে দুই, জে ক্রস আই আছে তাই তো, জে ক্রস আই, জে ক্রস আই মানে মাইনাস কে, আর এখানে কে ক্যাপ লিখলাম আর এই মাইনাস গুণ হওয়ার জন্য এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলছি দেখো, টু জের সঙ্গে যে গুণ করলে জিরো, আর এখানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস দুই এক কে দুই, আর এখানে জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, জে ক্রস কে মানে হচ্ছে আই ক্যাপ। তারপরে কত আছে, তারপরে দেখো প্লাসে প্লাসে কত প্লাস ফাইভ, মানে পাঁচ একে কত পাঁচ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্রস আই মানে হচ্ছে জে ক্যাপ, ঠিক আছে। আর তারপরে কী আছে দেখো, তারপরে হচ্ছে পাঁচের সঙ্গে যে গুণ করতে প্লাসে প্লাসে প্লাস পাঁচ কে পাঁচ, কে ক্রস জে, কে ক্রস জে মানে হচ্ছে মাইনাস আই, তাহলে আই ক্যাপ লিখলাম আর এই মাইনাসটার জন্য প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর কে ক্রস কে তো জিরো হয়ে যাবে, লাস্ট এটা করার দরকার নেই। তাহলে এখানে দেখো তিন দিকে কত নটা পাবার কথা পদ, তার থেকে আমরা তিনটে জিরো হয়ে যাবে না ছটা পাবো, এক দুই তিন চার পাঁচ ছটা পদ পেয়েছি। এবার আই জে আর কে এগুলোকে এবারে নিয়ে আসো, যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কত হচ্ছে দেখো আমাদের আছে কত মাইনাস ফাইভ আই ক্যাপ, আর এখানে কত আছে মাইনাস টু আই ক্যাপ, মানে মাইনাস সেভেন আই ক্যাপ, ঠিক আছে। নেক্সট কী বলছে জে ক্যাপ, প্লাস পাঁচটা থেকে একটা বাদ যাচ্ছে মানে প্লাস ফোর জে ক্যাপ, ঠিক আছে। আর নেক্সট কী বলছে কে ক্যাপ, দুটো কে ক্যাপেতে একটা কে ক্যাপ বাদ চলে যাচ্ছে, এই দুটোর আগে তিনটে, প্লাস থ্রি কে ক্যাপ। এই ছিল আমাদের, এটা হচ্ছে ভি ভেক্টরের মান, ঠিক আছে। এটাই আমাদের বলেছে কিন্তু ভি ভেক্টরের মান, এই কথা বলেছে, এখানে কিন্তু অপশান ভুল আছে, এটা কিন্তু উত্তর কিন্তু এখানে উত্তরটা ভুল লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর ভুল লেখা। নেক্সট 12 দাগের অঙ্ক কী বলছে, বলছে একটি পাহাড়ের চূড়া থেকে যদি 2 সেকেন্ড সময়ের 2 সেকেন্ডের ব্যবধানে দুটি বস্তুকণা ফেলা হয়, তবে পতনকালে তাদের আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক ত্বরণ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমাদের দেখো 2 সেকেন্ড সময়ের ব্যবধানে বস্তুকণা ফেলা হচ্ছে মানে কি, 2 সেকেন্ড সময়ের ব্যবধানে যদি দুটি বস্তুকণা ফেলা হয়, তার মানে একটা ফেলা হচ্ছে, সে 2 সেকেন্ড পর চলে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আরেকটা বস্তুকণা ফেলা হচ্ছে, তাই তো, এটাই তো ঘটছে ঘটনায়। তাহলে আপেক্ষিক দেখো, আমি যদি আপেক্ষিক ত্বরণটা আগে বের করার চেষ্টা করি, দেখো 12 দাগ, দেখো খুব সিম্পল, এটা আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি, এই রিলেটিভ আছে অ্যাসিলেশন, আপেক্ষিক কী হবে, আপেক্ষিক ত্বরণ এর মানটা কত হবে দেখে নাও। দেখো দেখো আপেক্ষিক দুটো বস্তু নিচের দিকে পড়ছে মানে কি, তাহলে জি বেগ নিয়ে নিচের দিকে পড়বে, একটা বস্তু যখন ফেলছি ওপর থেকে নিচের দিকে, তাহলে সে জি ত্বরণ নিয়েই তো পড়বে, আবার পরে যে বস্তুটা ফেলছি সেও তো নিচের দিকেই আসছে, ফলে তারও কিন্তু ত্বরণের মান জি হবে। তাহলে আপেক্ষিক ত্বরণের মান কত হবে, জি মাইনাস জি, এটা প্রথম বস্তু জি, এটা দ্বিতীয় বস্তু জি, এর বিয়োগফল করলে কত হবে জিরো, তাহলে আপেক্ষিক ত্বরণের মান কত হচ্ছে জিরো। তারপরে বলেছে আপেক্ষিক বেগের মান কত। আচ্ছা আপেক্ষিক বেগ বের করবো আগে, তার আগে আমরা দেখে নিই প্রথম বস্তুর বেগ কত, দ্বিতীয় বস্তুর বেগ কত। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে কত হবে, প্রথম বস্তুর ক্ষেত্রে বেগের মান বের করছি, প্রথম বস্তুর বেগ কত হবে ভি1 দিয়ে লিখছি। দেখো ভি1 ইজিকল আমরা বলতে পারি কি, আমরা জানি ভি ইজিকল ইউ প্লাস এটি, তাই তো, এখানে আর কোনো বস্তুকে আমরা স্থির অবস্থা থেকে ছাড়ছি, মানে ইউ এর মান জিরো, আমরা জানি কি, আমরা জানি যে ভি ইজিকল টু ইউ প্লাস এটি, তাই তো, ইউ প্লাস এটি যদি হয় তাহলে এখানে প্রাথমিক বেগ তো অটোমেটিক্যালি জিরো হচ্ছে, এবং যেটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এখানে এ কাজ করবে না, এখানে কাজ করবে জি, তাহলে ভি ইজিকল টু জি ইন্টু টি, তাহলে জি এর জায়গায় জি রাখলাম, জি ত্বরণ নিয়ে পড়ছে, আর টি এর মান কত হবে, প্রথমটা ছাড়ছে আমরা, মানে প্রথম যখন ছাড়ছি তখন সেটা কিন্তু অলরেডি 2 সেকেন্ড চলে গেছে, তাই প্রথমটার ক্ষেত্রে টাইম 2, তাহলে এটা হবে 2G। এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ কত হবে দেখো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বেগ সেটা ভি2 দিয়ে যদি আমরা লিখি তাহলে কত হবে জি ইন্টু কত হবে, তো ওইটা যখন 2 সেকেন্ড তখন এটা তো জিরো, এটা হবে জিরো, মানে টোটালটা হয়ে যাবে জিরো। তাহলে কত হবে, ভি2 থেকে ভি1 যদি বাদ দিই আমরা, ভি1 থেকে ভি2 যদি বাদ দিই, তাহলে ভি1 থেকে যদি ভি2 বাদ দিই তাহলে 2G থেকে জিরো বাদ চলে যাবে, তার মানে কত হবে, তার মানে হবে 2G। তাহলে আমরা দেখতে পেলাম আপেক্ষিক বেগের মান 2G আর আপেক্ষিক ত্বরণের মান জিরো। দেখো তো অপশান আছে কিনা, আপেক্ষিক বেগ আর আপেক্ষিক ত্বরণ, আগে আপেক্ষিক বেগ চেয়েছে তার মান 2G, তাহলে 2G এবং জিরো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তা নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, বলছে এক্স ওয়াই তলে অবস্থিত একটি অবস্থিত কণার
হচ্ছে একটি কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2 টি জে ক্যাপ হলে কণাটির গতিপথ কী হবে। দেখে নাও অঙ্কটা কীভাবে তোমরা করবে, খুব সহজ একটা অঙ্ক, দেখে নাও। কীভাবে করবে দেখে নাও। আগে তোমার কী দেওয়া আছে সেটা আগে লিখে নাও। কোশ্চেন নাম্বার 13 কী দেওয়া আছে দেখো, আর ভেক্টর সমান সমান হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2 টি জে ক্যাপ। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য দেখো আমরা আই ক্যাপের সঙ্গে কী লিখি, সেখানে এক্সের মানটা লিখি। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আবার এই পাশে আমরা এটা জে ক্যাপ কার সঙ্গে লিখি, ওয়াইয়ের সঙ্গে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 টি লিখতে পারি। এখন এখান থেকে টি স্কোয়ারের মান বের করলে কত হবে, -1 এদিকে গেলে +1 এক্স প্লাস 1। আচ্ছা, এখান থেকে আমরা যদি তোমার টি এর মান বের করি তাহলে কত হবে, y/2 হবে। আর এখান থেকে যদি আমরা টি স্কোয়ারের মান বের করি তাহলে কত হবে, y² কত হবে, 4 হবে। y² কত হবে, 4। এবার দেখে নাও, এখানেও টি স্কোয়ার, এখানেও টি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 1 সমান সমান y² কত, 4। এই 4টা গুণ করে দিলে কত হবে, y² সমান সমান 4x প্লাস 4। এবার মনে রাখবে এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ। আর তোমরা এই অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলো তোমরা এখনো করোনি, প্রথমবার পরীক্ষায় তোমাদের কিন্তু এটা হবে না। ঠিক আছে, ওটা তোমাদের দ্বিতীয়বার পরীক্ষায় আছে, মানে এই যে ইউনিট 4-এ তোমাদের আছে ম্যাথামেটিক্সে, দেখবে ইউনিট 4-এ কিন্তু তোমার স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার, অধিবৃত্ত চ্যাপ্টার আছে। সেখানে গেলে তোমরা জানতে পারবে যে এই সমীকরণটা অ্যাকচুয়ালি একটা অধিবৃত্তের সমীকরণ। বোঝা গেল, এই সমীকরণটা একটা অ্যাকচুয়ালি অধিবৃত্তের সমীকরণ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে যদি কোনো প্রাচীর সর্বাধিক অনুভূমিক পাল্লা আর হয় তবে তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত হবে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখবা, এই অঙ্কটা করা লাগে না। এই অঙ্কটা কিন্তু বইতে অ্যাকচুয়ালি সরাসরি উত্তর বলে দেওয়া থাকে। দেখবে এই অঙ্কটা একটা স্পেশাল ফ্যাক্ট, মানে স্পেশাল ঘটনা। উত্তর হবে r/4। আমি তোমাদের বইতেই দেখিয়ে দিচ্ছি, তারপর এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে দেওয়া আছে যে প্রাচীর সর্বাধিক প্রক্ষেপ সীমা আর হলে প্রাচীর সর্বোচ্চ উচ্চতা কত হবে, r/4 হবে। এই লাইনটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই লাইনটাই কিন্তু ওখানে দিয়ে দিয়েছে, ওটা কিন্তু একটা মানে বিশেষ ক্ষেত্রের লাইন। ঠিক আছে, তো এটা r/4 হবে। আর কেন হচ্ছে সেটা তো তোমাদের বলতে হয়, একটু দেখে নাও কেন এটা হচ্ছে r/4। দেখো বেসিক্যালি সর্বাধিক পাল্লার জন্য প্রক্ষেপ কোণের মান কী হয়, সর্বাধিক পাল্লার জন্য যদি আমি প্রক্ষেপ কোণের মানটা বের করি, ভালো করে দেখবে। ঠিক আছে, সর্বাধিক কোণের জন্য প্রক্ষেপ বেগ, প্রক্ষেপ কোণের মান থিটার মান 45 ডিগ্রি। আমরা জানি যে থিটার মান যদি 45 ডিগ্রি বেগে যদি আমরা কোনো বস্তুকে ছুড়ি তাহলে সেই কিন্তু সবচেয়ে বেশি দূর যায়, তাই তো, অর্থাৎ প্রক্ষেপ সীমার মান কী হবে, সর্বাধিক হবে। আবার আমরা জানি যে আর ম্যাক্সের সূত্র আছে, আর ম্যাক্সিমাম যদি বের করতে হয় তার সূত্র হচ্ছে u² কিন্তু জি, u² যেটা হচ্ছে আর ম্যাক্সিমামের মান। এখন আমাদের বের করতে বলে যে সর্বোচ্চ উচ্চতা, যদি এইচের ম্যাক্সিমাম মান বের করতে হয় তাহলে আমরা কী করতে পারি, u² sin² থিটার সূত্র ছিল, u² sin² থিটার মান কত, 45 ডিগ্রি। বুঝি দাও, বাই কত, বাই হচ্ছে 2g। ঠিক আছে, বাই কত, বাই 2g। আচ্ছা, এখান থেকে দেখে নাও, তাহলে আমরা জানি u² ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাই তার হোল স্কোয়ার করো, বাই কত হবে, বাই হবে 2g। তার মানে এখানে কত হবে, u² বাই, দেখো √2 এর যদি হোল স্কোয়ার করে দিলে 1/2 পাবো, আর সেই 2 নিচে চলে গেলে 4 হয়ে যাবে, তাহলে এখানে হবে 4g। u²/g যেটা, u²/gকে বলা হয় r, তার মানে আমরা বলতে পারি r/4। বোঝা গেল, এটাকে বলতে পারি আমরা r/4। তাহলে এই ম্যাক্সিমাম মান কত হচ্ছে, r/4 বা rmax/4 একই ব্যাপার। ঠিক আছে, এটাকে আমরা r/4ও বলতে পারি, rmax/4ও বলতে পারি। ঠিক আছে, তারপরে দেখো বলেছে এটি প্রাচীর গতিপথের সমীকরণ y = কী আছে, √3x - gx² 2 প্রক্ষেপ কোণ কত হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা শর্টকাট ট্রিক্সগুলো বলে দিয়েছিলাম আগের অঙ্কটার, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওর শর্টকাট ট্রিক্স কী অ্যাকচুয়ালি, ওর শর্টকাট ট্রিক্স এটাই যে ও তোমার লাইনটা মনে রাখতে হবে, এটা একটা স্পেশাল ফ্যাক্ট, তোমাকে কিন্তু স্পেশালি মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো নেক্সট কী বলছে দেখো, এটা প্রাচীর গতিপথের সমীকরণ যদি এটা হয় তাহলে প্রক্ষেপ কোণের মান কত হবে। দেখো এটা প্রাচীর গতিপথের সমীকরণ কেমন হয় দেখে নাও, আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে। বেসিক্যালি এটা হচ্ছে তোমার গতিপথের সমীকরণ, যে y সমান x tan মাইনাস gx² বাই 2u² cos² থিটা। এটাই কিন্তু আমাদের, ভালো করে দেখবে, এটাই কিন্তু আমাদের সাধারণ সমীকরণ, এটা একটা কমন সমীকরণ। এটাই তোমাদের প্রাচীর গতি অধ্যায়ে তোমরা যখন পড়বে তখন এই সমীকরণে তোমরা পাবে। আবার আমাদের প্রশ্নে যে সমীকরণে বলা আছে সেটা কী দেওয়া আছে দেখে নিই, প্রদত্ত এটা y √3 হচ্ছে √3x - gx² বাই কিন্তু 2, এটা আমাদের দেওয়া আছে।
বাই এস স্কোয়ার বাই 2, হ্যাঁ এই সমীকরণটা আমাদের কিন্তু দেওয়া আছে। তাহলে এটা প্রদত্ত, এটা হচ্ছে তোমার সাধারণ সমীকরণ। যদি এই দুটোকে তুলনা করি আমি, এই দুটোকে তুলনা করলে আমি দেখতে পাচ্ছি এখানে কী দেখতে পাচ্ছি, দেখো এখানে আছে এক্স ট্যান থিটা আর এখানে আছে কি এক্স √3। তাহলে আমি যদি এক্স এক্স মনে মনে ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমি বলতে পারি ট্যান থিটা সমান সমান √3 বলতে পারি। তাহলে ওটাই লেখো, লেখো ট্যান থিটা সমান সমান কি √3। আর রুট কত মান ট্যান থিটা হয়, আর রুট 60 ডিগ্রির মান। তাহলে লেখো ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে, তাহলে থিটার মান হবে কিন্তু 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এগুলো শর্টকাট ট্রিক্সে করে, তোমার যদি সমীকরণগুলো জানা থাকে এগুলো করতে তোমার খুব একটা বেশি টাইম লাগবে না, 1 মিনিট লাগবে, ঠিক আছে, তাও লাগবে না। তারপরে বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কোন নির্দেশতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে জড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। তো নেক্সট পাতায় কী বলছি দেখো কোশ্চেন, এটা আমাদের 16টা কোশ্চেন হলো। নেক্সট কী বলছি দেখো, নেক্সটের অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, দেখে নাও কী অঙ্ক বলছে। নেক্সটের যে অঙ্কটা আছে, নেক্সটের অঙ্কটা বলছে, নেক্সট অঙ্কটা কী বলছে, বলছে এ ভরসংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস আলফা কণা নির্গত করে। নির্গত আলফা কণার বেগ ভি এবং নিউক্লিয়াসটি প্রথমে স্থির থাকলে গৃহীত নিউক্লিয়াসের পশ্চাৎবর্তী বেগ কত হবে? দেখো 17 দাগের অঙ্ক, খুব মজাদার একটা অঙ্ক। দেখো আলফা মাস অর্থাৎ আলফা কণার যে ভর, সেই ভর কত বলে আমরা জানি, সেটা হচ্ছে 4 হয়। আলফার ভর হয় 4 সবসময়ের জন্য। এবং আলফার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কত, যে ভেলোসিটি বলছে স্মল ভি, ভালো করে বুঝবে। তাহলে এটা যদি আলফার ভর যদি 4 হয় এবং ভেলোসিটি যদি ভি হয়, আমরা জানি একটা নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট যে নিউক্লিয়াস থেকে যাচ্ছে, কী থেকে যাচ্ছে, যে অবশিষ্ট যে নিউক্লিয়াস থেকে যাচ্ছে, সেই নিউক্লিয়াসের ভর তাহলে কত হবে, নিউক্লিয়াসের ভর, অবশিষ্ট নিউক্লিয়াসের ভর কত হবে, দেখো টোটাল ভর সংখ্যা আমি জানি এ, তাহলে এর থেকে কত বাদ যাবে, 4 বাদ চলে যাবে, এর থেকে কত বাদ চলে যাবে, 4 বাদ চলে যাবে। তাহলে অবশিষ্ট নিউক্লিয়াসের বেগ কত হবে, আমি এটাকেই ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। আমরা জানি যে তোমার হচ্ছে শক্তির ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী যে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ একই থাকে। যখন আলফা কণা ছিল তখনের ভরবেগ, তাহলে কত হচ্ছে, এবং যখন আলফা কণা বেরিয়ে গেছে তখনের ভরবেগ সেম থাকা উচিত। তার মানে এ মাইনাস 4 এর সঙ্গে যদি আমি ভি গুণ করি, এর ভরবেগ মানে অবশিষ্ট নিউক্লিয়াসের ভরবেগ যা হবে, আমার যে আলফার যে টোটাল ভরবেগ সেটা কিন্তু সেম হবে, অর্থাৎ 4 ইন্টু স্মল ভি, এই দুটো সেম হওয়া উচিত। বের করতে হবে তো এই ভি এর মান, তাহলে এই ভি এর মান বের করলে কত হবে, 4 স্মল ভি বাই কিন্তু এ মাইনাস 4, ঠিক আছে। তাহলে 4 ভি বাই এ মাইনাস 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি বলেছে, ঘর্ষণ গুণাঙ্কের মিউ এর মান সর্বদা কী হয়, দেখো 1 থেকে কম হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে 1 বেশি হয় বা 1 সমানও কিন্তু হয়। তার মানে এটা উত্তর হবে কোনোটি নয়, ঠিক আছে। তো বলছি একটি তলের ঘর্ষণ গুণাঙ্ক √3 হলে তলটির নতিকোণ কত হলে ওর উপরে অবস্থিত বস্তু পিছলে যাওয়ার উপক্রম করবে, এটা সূত্র আছে। আর সূত্রটা কি, মিউ ইজিক্যাল টু ট্যান থিটা। সূত্রটা কী বললাম, সূত্রটা হচ্ছে মিউ ইজিক্যাল টু, খুব সিম্পল একটা সূত্র, দাগ নম্বর 19, মিউ ইজিক্যাল টু ট্যান থিটা। আর মিউ এর মান কত বলেছে, √3, তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু √3 হলে তার মানে সেটা কার মান, ট্যান 60 ডিগ্রির মান, তাই তো। তাহলে যদি ট্যান 60 ডিগ্রির মান হয়, তাহলে আমরা বলতে পারি থিটা ইজিক্যাল টু কত হবে, 60 ডিগ্রি। থিটার মান কত হবে, 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। থিটার মান তাহলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে উত্তর এটা হবে 60 ডিগ্রি। তারপরে বলেছে স্থির অবস্থায় 20 দাগের কোশ্চেন, বলছে স্থির অবস্থায় একটি বোমা বিস্ফোরণের পর 3 টুকরো হলো, যার প্রথম দুটি খণ্ডের ভরবেগ 6 আই ক্যাপ ও 8 জে ক্যাপ, যেটা কোনটি ও তৃতীয় খণ্ডের ভরবেগ কত হবে। তাহলে এই দুটো ভরবেগের সঙ্গে সমান হওয়া উচিত। তার মানে এখানে 6 36 আর এটা 64, রুট আন্ডার করলে কত হবে, 64 আর 36 যোগ করলে 100, 100 মানে এখানে 10 অ্যাকচুয়ালি, √ থেকে 100 বের করলে 10 হয়, উত্তর হবে 10, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি শর্টকাট ট্রিক্স এবং বড় সবটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে করবে দেখে নাও। দেখে নাও এটা কী বলছে, তৃতীয় যে ভরবেগের মান কত হবে, তৃতীয় খণ্ডের ভরবেগের মান কত হবে, তৃতীয় খণ্ডের ভরবেগের মান কীভাবে করতে হবে দেখে নাও। বলছে আমরা যে ধরে নিলাম p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p3 ভেক্টর, এদের যোগফল কত 0, তার মানে তারপরে সংরক্ষণ সূত্র মেনে চলছে। তার মানে এর মান বলেছে 6 আই ক্যাপ, এর মান বলেছে 8 জে ক্যাপ, তাহলে p3 ভেক্টরের মান কত হবে, ইজিক্যাল টু 0, তাহলে p3 ভেক্টর এর মান কত হবে, -6 আই ক্যাপ -8 জে ক্যাপ। এখন আমাদের বের করতে হবে শুধু p3 এর মান, p3 ভেক্টরের মান নয়, তাহলে এটাকে কী করবো, মড করে দেবো। একে যদি মড করে দিই, তাহলে একে রুট আন্ডার করতে হবে, -6 তার হোল স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার, মানে কত হবে, 36 প্লাস 64, মানে রুট আন্ডার কত, রুট আন্ডার মানে 100, 100 মানে হচ্ছে 10, তাহলে p3 এর মান কত হচ্ছে,
পৃথিবীর মান কিন্তু হবে 10। এটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি অঙ্কটা। কিন্তু তুমি শর্ট ট্রিক্স করতে গেলে তুমি কিন্তু এখান থেকেই করতে পারো। কি সেটা হচ্ছে এই যে 6×36 প্লাস 8 64, রুট আন্ডার করো 36 আর 100 হচ্ছে 64 রুট আন্ডার করলে 100, 100 রুট আন্ডার করলে 10 বেরোবে। এভাবে কিন্তু তুমি শর্ট ট্রিক্স করতে পারো এই অঙ্কগুলোর। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, বলছে মাখন থেকে দুধ থেকে মাখন বেরিয়ে আসে কোন বলের জন্য? অবশ্যই কিন্তু এটা অবকেন্দ্র বলের জন্য বেরিয়ে আসে। বলছে ক্যাপিটাল এবং স্মল এম ভরের দুটি বস্তু যথাক্রমে ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের মান কত হবে? 22 দাগ। দেখুন একটা ইজি একটা অঙ্ক এটা, 22 দাগের অঙ্কটা একদম ইজি একটা অঙ্ক। কী হবে বলছে, আমরা জানি ওমেগা = 2π/t, ভালো করে বুঝবে। 2π/t তো আবর্তনকাল সমান বলছে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে, এটা ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে কত হবে, যে ওমেগা 1 = 2π/t, কারণ টি এর মান তো একই বলেছে। আবার সেকেন্ড পার্টিকেলের ক্ষেত্রে কী হবে, ওমেগা 2 = 2π/t। এখন বলছে এদের কৌণিক ভরবেগের হচ্ছে অনুপাত যদি হয়, তার মানে আমরা বলতে পারি ওমেগা 1/ওমেগা 2, তার মানে 2π/t হবে, তাই তো? সব কাটাকাটি গেলে 1/1, তার মানে আমরা বলতে পারি ওমেগা 1:ওমেগা 2, তার মান কত হচ্ছে 1:1 হবে, তাই তো? এটা হচ্ছে উত্তর 1:1। এত কিছু করার দরকার হয় না, বুঝতেই পারছো। দেখো টি যদি সমান হয় তাহলে ওমেগা সমান হবে, আর টি যদি এখানে বুঝতেই পারছো টি বলে যে সমান, তাহলে নিঃসন্দেহে ওমেগাও সমান হতে পারে, কারণ 2π তো এমনি কনস্ট্যান্ট, তাই না? তাহলে টি যদি সমান হয় তাহলে ওমেগাও সমান হবে, তার মানে 1:1 অ্যান্সার। এভাবে কিন্তু শর্ট ট্রিক্সে এটা করা যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলেছে যে হচ্ছে মোটর গাড়ি উত্তল পথে চলে যাত্রীদের নিজেদের কিরূপ বোধ করে, নিজেদেরকে হালকা বোধ করে, আর অবতল যদি পথে চলে তাহলে কিন্তু নিজেকে অনেক ভারী বলে মনে করে। কারণ কেন দেখো, উত্তল পথে যখন চলবে তখন কিন্তু তার ওজনের থেকে কিন্তু mv² বাদ যাবে, এবং যখন সে অবতল পথে চলবে তখন তার হচ্ছে যে mg ওজন, তার সঙ্গে কিন্তু mv² এটা কিন্তু যোগ হবে। ঠিক আছে, বিবৃতি কী বলছে দেখো, যে বিবৃতি এ বলছে মহাকর্ষ বল সংরক্ষী বল। বিবৃতি এ কী বলছে, বলছে মহাকর্ষ বল এক প্রকার সংরক্ষী বল। আর বিবৃতি বি বলছে সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধতা কৃতকার্য শূন্য হয় না। ঠিক আছে, তাহলে মনে রাখবে এক্ষেত্রে কিন্তু এ সত্য, কী হবে এখানে এ সত্য কিন্তু বি কিন্তু মিথ্যা। এখানে কিন্তু বলছে সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধতা কৃতকার্য শূন্য হয় না, এটা কিন্তু ভুল কথা। তারপর যে 25 থেকে বলছে স্থিতিস্থাপক সংঘাতকারী, দেখে নাও তারপরে কোশ্চেন কী বলছে, বলছে স্থিতিস্থাপক সংঘাতকারী বস্তুদ্বয়ের ভর সমান হলে বেগের বিনিময় ঘটে। আর বলছে অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়। এটা কী হবে, এ আর বি উভয়ই কিন্তু সত্য কথা বলেছে। ঠিক আছে, এগুলো তোমাদের ভাবতে হবে বাড়ি বসে, ভেবে ভেবে উত্তর করতে হবে, তবেই কিন্তু বেটার পারবে অঙ্কগুলো। তারপরে অঙ্কটা কী বলেছে দেখো, তারপরে অঙ্কটা বলেছে একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটা বস্তুর সরণ h=t³ হলে t=2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের মান কত হবে? আমরা দেখো কৃতকার্য মানে কী জানি, আমরা 26 থেকে অঙ্কটা করছি। কৃতকার্য মানে W কি, W কিন্তু F ইন্টু কী হয়, বল ইন্টু সরণ F ইন্টু এস। আবার F মানে আমরা কী জানি, M ইন্টু এ, আর এস তো আমার আছেই, ভালো করে বুঝবে। এখন আমার দেওয়া আছে কি s=t³/3, এটা লিখে নাও। তাহলে s কী দেওয়া আছে, t³/3। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। তাহলে আমার এর মান যদি বের করতে হয় তাহলে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে ds/dt করতে হবে প্রথমে। তাহলে কত হবে, 1/3 ইন্টু 3 t², ডেরিভেটিভ করলে 3 কেটে গেলে পড়ে থাকছে t²। আবার ডেরিভেটিভ করি, ডবল ডেরিভেটিভ ত্বরণ পেতে গেলে কী করতে হয়, ডবল ডেরিভেটিভ করতে হয়। তাহলে d2s/dt2 করলে কত হবে, t² ডেরিভেটিভ করলে হবে 2t, কত হবে এটা 2t হবে। তাহলে এখন বলছে যে আমাদের টি এর মান কত বলেছে, t=2 সেকেন্ড বলেছে, তাই তো? t= কত বলেছে, 2 সেকেন্ড। t যদি 2 সেকেন্ড হয় তাহলে এখানে 2 সেকেন্ড বসালে 2 × 2 মানে কত হবে, 4 হবে। কিন্তু ত্বরণের মান তাহলে কত হচ্ছে 4, কারণ টি এর মান 2 বসালাম। আর এক্ষেত্রে যদি আমি টি এর মান 2 বসাই তাহলে কত হবে, 2 করলে কত 8/3, তাহলে সরণের মান কত হচ্ছে 8/3, আর ত্বরণের মান কত হচ্ছে 4। তাহলে এই মানগুলো এখানে বসাও। তাহলে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান অলরেডি দেওয়া আছে তোমার 3 কেজি। তাহলে 3 গুণ এর মান কত বললাম 4, গুণ এসের মান কত 8/3। তাহলে এখানে 3 কেটে গেলে 4 কত 32 জুল। এটা কত হবে, 32 জুল হবে। ঠিক আছে, এটা উত্তর কত হবে, 32 জুল। 87 থেকে অঙ্কটা কী বলছে দেখে নাও।
বলছে কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা বৃদ্ধি কত হবে? উত্তর হবে 30%। কী করে জানো? তো আমি শর্টকাট টিপসটা পরে বলছি, আগে ডিটেলসটা বলে নিই। বলছে একটি বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে, তাই তো 69% বৃদ্ধি পাবে গতিশক্তি। তাহলে আমরা কীভাবে কী করতে পারি অঙ্কটা? দেখো, আমরা জানি কি, আমরা জানি পি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2mE। ডিটেলস বলে দিচ্ছি। এখন ই এর মানটা কী হচ্ছে, ই যদি ই ড্যাশ হয় তাহলে বলছে ই প্লাস কত হবে, গতিশক্তি 69% বৃদ্ধি পেয়েছে, ই ইন্টু 69 বাই কত 100। তাহলে বুঝতেই পারছো উপরে কত হবে 169 ই বাই কত হবে 100 হবে লসগু করলে, তাই তো। তার মানে কত 1.69 ই, এটা হবে 1.69 ই হবে। এখন এখানে দেখে নাও, আমি যদি এখন পি ড্যাশের মান বের করি তাহলে কত হবে বলো তো? রুট আন্ডার 2m, আর ই এর জায়গায় ই ড্যাশ, আর ই ড্যাশ মানে কি 1.69 ই, এটা বসবে। এখন 1.69 থেকে যদি রুট থেকে বের করি আমরা, তাহলে কত হবে 1.3 হবে। তার মধ্যে কী থাকবে 2m ই, আর এটাকে আমরা পি বলতে পারি, রুট আন্ডারের এই পার্টটাকে পি বলতে পারি আমরা, তাহলে বলতে পারি 1.3 পি। এখন দেখো বের করতে বলেছে কি শতকরা কত বৃদ্ধি পাবে ভরবেগ, তাই না? তার মানে এটা তো ভরবেগ, পি মানে তো ভরবেগ অ্যাকচুয়ালি এখানে। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে বের করতে গেলে কী করতে হয়, অন্তিম থেকে প্রাথমিক ভরবেগ বাদ দিতে হয় বাই প্রাথমিক। 1.3 পি মাইনাস পি বাই পি ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি বের করার নিয়ম। তাহলে এখান থেকে কত হবে 0.3 পি বাই কত হবে পি ইন্টু 100%। ঠিক আছে, পি পি কেটে যাবে, তার মানে উত্তর হবে 30%। এখন যে ব্যাপারটা বলার এখানে সেটা হলো শর্ট ট্রিক্স। আর এই শর্ট ট্রিক্সটা খুবই মজাদার। বলেছে না 69% বৃদ্ধি পাবে, ভালো করে দেখবে। বলেছে 69% বৃদ্ধি পাবে, তার মানে এটাকে তুমি মনে মনে 169 করে দাও। আর 169 মানে কত 13, এটাকে তুমি এটাকে 130 করে দাও। তাহলে 169 এখানে 130 করে দাও, তার থেকে বাদ দাও 100, তাহলে পড়ে থাকছে কত 30%। এটা হচ্ছে অ্যান্সার। সবসময় 100ই বাদ যাবে, কিন্তু এখানে যা হবে তার থেকে 100 বাদ যাবে। এখানে তুমি কী করবে 169 কার পার্সেন্টেজ 13, তারপরে একটা 10 গুণ করে দেবে, তারপর 10কে 130 হয়, তার থেকে কী করবে 100 বিয়োগ করে দেবে, 30% কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এটা। নেক্সট কী বলছে দেখো, বিবৃতি। বলছে যে কোনো বস্তু সুষম বৃত্তগতির ক্ষেত্রে এর ভরবেগ পরিবর্তিত হয় কিন্তু গতিশক্তি অপরিবর্তিত থাকে, তা বিবৃতি এ বলছে। আর ব্যাখ্যা কী দিচ্ছে দেখো, এর ব্যাখ্যা বলছে এর ব্যাখ্যাটা কী বলছে দেখো, এর ব্যাখ্যা বলছে যে ভরবেগ পি ইজিক্যাল টু এম ভি স্কোয়ার, কিন্তু গতিশক্তি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। সুষম বৃত্তগতিতে ভি পরিবর্তিত হয় কিন্তু ভি স্কোয়ার অপরিবর্তিত থাকে। হ্যাঁ, ব্যাখ্যা সঠিক আছে, তার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং বিবৃতি সঠিক, কারণ ব্যাখ্যাতে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কী বলছে, বলছে সি ও অণুর সি থেকে সি এবং ও পরমাণুর কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব 1.12 অ্যাংস্ট্রম যদি হয়, তাহলে সি পরমাণুর থেকে, ভালো করে বুঝবে এটা, সি পরমাণুর থেকে সিও অণুর ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। এই অঙ্কগুলো কী করে করতে হয় জানো? এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সূত্র। আমাদের দেখো, যদি একটা নির্দিষ্ট বাহু বরাবর বলেছে, মানে আমি যদি এক্স সি এম এর মান বের করি, কার মান বের করবো, এক্স সি এম, সেন্টার হচ্ছে তোমার ওই সেন্টার অফ মাস এক্স সি এম। সূত্রটা বের করতে গেলে সবার আগে তোমার যেটা করতে হবে নিচে, যে কোন দুটো হচ্ছে পরমাণু দিয়েছে, কার্বন আর অক্সিজেন। কার্বনের ভর কত 12, আর অক্সিজেনের কত 16, এই দুটোকে তাহলে যোগ আকারে লিখে নেবে। উপরে যেটা যাবে কার থেকে বলেছে, সি পরমাণু থেকে না, তাহলে অক্সিজেনের মানটা বসবে। সি পরমাণু থেকে বললে এখানে বসবে অক্সিজেনের মান ইন্টু কত, যে দূরত্বটা বলেছে 1.12। ঠিক আছে, তাহলে কত হবে 16 ইন্টু 112 বাই কত বাই 28 ইন্টু কিন্তু 100। তাহলে দেখো কত হবে কাটাকাটি করলে, 4 4 16, 4 7 28, তাই তো। 4 4 16, 4 7 28, 7 দিয়ে এটা কাটাকাটি করলে 7 কে 7, 8 9 10 11 12, 6 7 42 16, তো 4 16 কত 84, 4 16 64, 64 বাই কত হচ্ছে 100, মানে 0.64। 0.64 হচ্ছে তোমার অ্যান্সার হবে, 0.64 এর অ্যান্সার অ্যাংস্ট্রম। ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামক কাকে বলা হয়, টর্ককে বলা হয় দ্বন্দ্বের ভ্রামক। তারপরে বলেছে কি, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ 1/n অংশ হয়ে যায় তাহলে দিনরাত্রির দৈর্ঘ্য কত হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কোশ্চেন এটা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু এটা। কী করে করবে দেখে নাও। বলেছে কি, যে ভর অপরিবর্তিত রাখতে হবে, পৃথিবীর ব্যাসার্ধ 1/n অংশ হবে। এটা করতে গেলে আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো
আই অন ওমেগা অন ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু, অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, সেখানে আই মানে কত, পৃথিবী যেহেতু গোলক, তাই 2/5 এম আর স্কোয়ার ইন্টু কত হবে, ইন্টু 2π/t1 ইজ ইকুয়াল টু আই টু এর মান কত হবে 2/5। যেহেতু বলেছে ভর অপরিবর্তিত আছে তাই ভর এমই থাকবে, কিন্তু বলেছে ব্যাসার্ধের মান কত 1/n অংশ হবে, তাহলে এটা আছে তোমার আর এর মান কত হবে r/n তার হোল স্কোয়ার ইন্টু কত হবে ওমেগা 2 এর মান 2π/t2, 2π/t2 হবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট কী হবে দেখো, উভয় পক্ষে তুমি 2/5 কাটলে, উভয় পক্ষে এম কাটলে 2π কাটলে 2π কাটলে, ঠিক আছে, এখানে তাহলে পড়ে থাকছে কি আর স্কোয়ার বাই কত t1, আর এখানে কি পড়ে আছে আর স্কোয়ার বাই কত এন স্কোয়ার ইন্টু 1/t2, আর স্কোয়ার কেটে দাও, t2 যদি বের করতে হয় তাহলে কত হবে t2 সমান সমান তাহলে কত হবে t1/n স্কোয়ার। মনে রাখবে এই t1টা হচ্ছে পুরোনো টাইম, যে সময়টা নর্মালভাবে চলে, কত ঘন্টায় একদিন হয় 24 ঘন্টা, তাই 24/n স্কোয়ার হচ্ছে অ্যান্সার। এই t2 এর মান কত হবে 24/n স্কোয়ার ঘন্টা। বোঝা গেল? 24/n স্কোয়ার ঘন্টা, এই অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হয়, এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে, তা নেক্সট কী বলেছে, এম ভর এবং এল দৈর্ঘ্যের সুষম সরু দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের অবিলম্বভাবে জড়িত চুম্বক ভ্রামক কত? এটা তোমাদের বইয়ের থিওরির কোশ্চেন। 1/3 ml² উত্তর হবে 1/3 ml²। দেখিয়ে দিচ্ছি এটা কেন হচ্ছে 1/3 ml², তো দেখে নাও, তোমাদের বইতেই আছে একদম লাস্টের চ্যাপ্টারে একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে এটা কিন্তু আছে, এই যে এই ছকের মধ্যে এটা কিন্তু অবশ্যই আছে। এই যে প্রান্ত বিন্দুগামীর ক্ষেত্রে কত হবে যে 1/3 ml²। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো কি বলছে, এটা এম ভরের নিরেট গোলক ভি বেগে গড়িয়ে পড়লে মোট গতিশক্তি কত হবে? মনে রাখবে এম ভরের একটা গোলক যদি ভি বেগে গড়িয়ে পড়ে সবসময়ের জন্য তাদের গতিশক্তি 7/10 mv² হবে, সবসময়ের জন্য, এটা পার্মানেন্ট, সব সময়ের জন্য 7/10 mv²। কেন হবে আমি সেটা বলে দিচ্ছি, দেখে নাও। বেসিক্যালি এখানে যে কারণে হচ্ছে ওর মানটা তোমাদের বইতেও আছে, এই অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণে আছে দেখবা। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি এখান থেকে যে 7/10 mv² কেন হচ্ছে। আমরা জানি কি গড়ানো গতির মোট গতিশক্তির সূত্র কী হয়, কোনো গড়ানো বস্তুর বা হচ্ছে বস্তুর মোট গতিশক্তি কী হবে, ই ইজ ইকুয়াল টু কী হয় সূত্রটা দেখে নাও, ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার 1 প্লাস কী বলছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে কে হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ, আর হচ্ছে নর্মাল ব্যাসার্ধ। আচ্ছা, আমরা আবার জানি কি গোলকের ক্ষেত্রে কে কে বাই আর মানে কে সমান সমান √2/5, তোমাদের বইতে লেখা আছে এটা ইন্টু আর হয়, তাহলে আমি বলতে পারি কে বাই আর সমান সমান কত √2/5 এই মানটা হয়। ঠিক আছে, তোমার বইতেই লেখা আছে, তোমরা বইটা একটু ভালো করে পড়লে বুঝতে পারবে, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি এই অঙ্কটার পরে। তাহলে কে স্কোয়ার বাই আর স্কোয়ার মান কত হবে 2/5, তাহলে এখানে ওই মানটা ইনপুট করে দাও, তাহলে 1/2 mv² 1 প্লাস 2/5, তো 5 5 5 আর 2 কত 7, তাহলে আমরা বলতে পারি 1/2 mv² ইন্টু 7/কত 5, তাহলে 7 1 7 আর 5 2 10, তাহলে 7/10 mv²। এবার দেখে নাও যে এই যে বললাম কে ইজ ইকুয়াল টু √2/5 ইন্টু আর, এটা কেন হয়, তো তোমরা তোমাদের ওই চ্যাপ্টারেই পেয়ে যাবে, জড় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও এটা দেওয়া আছে তোমাদের বইতে এই জায়গাটায়, সরি চক্রবর্তীর ব্যাসার্ধের এখানে, এই যে দেখো দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু √2/5 আর। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা আসছে। ঠিক আছে, এই কেটাকে বলা হয় চক্রবর্তীর ব্যাসার্ধ। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন কী বলছে দেখো, লাস্ট 33 করলাম, 34 35 দুটো বাকি আছে। আর বলছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোনটা, এল ভেক্টর সমান সমান এল ভেক্টর রূপটা কেমন হবে, এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটাই কিন্তু আমাদের উত্তর হবে, তাই তো। নেক্সট অঙ্ক কী বলছে, লাস্ট অঙ্ক যেটা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা কিছু আমরা বলি ইংলিশে, তো যাই হোক অঙ্কটা দেখে নাও। অঙ্কটা বলছে এই যে স্তম্ভ বি স্তম্ভের সঙ্গে এ স্তম্ভ মেলাতে হবে। বুঝছে, নিরেট গোলকের ক্ষেত্রে তরল নির্মাণ কোনটা, ফাঁকা গোলকের ক্ষেত্রে তরল নির্মাণ কোনটা, নিরেট চোঙ আর বৃত্তাকার রিং। দেখে নাও এই অঙ্কটা তোমাদের বইতে আরেকটা ছক আছে, এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে, ওই চ্যাপ্টারেই আছে ছকটা, এই যে ছকটা আছে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে ছক ঠিক না, এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে। দেখো দেওয়া আছে তরল নির্মাণ কত, নিরেট চোঙের ক্ষেত্রে তরল নির্মাণ কত হয়, আচ্ছা নিরেট চোঙের ক্ষেত্রে তরল নির্মাণ কত হয় 2/3 g sin θ। আমাদের প্রশ্নে কী কী আছে একটু দেখে নিই আমরা।
প্রয়োজন নিরেট গোলক আছে। নিরেট গোলকের ক্ষেত্রে কত হয়? নিরেট গোলকের ক্ষেত্রে 5/7 জি সাইন থিটা, 5/7 জি সাইন থিটা নিরেট গোলকের ক্ষেত্রে 5/7 জি সাইন থিটা, মানে তোমার হচ্ছে 1/C কোনটায় আছে? অপশান এ অথবা অপশান সিতে আছে, তাই তো? তাহলে 2 থেকে ফাঁপা গোলকটা দেখে নাও। নিরেট গোলক তো দেখলাম, ফাঁপা গোলকের ক্ষেত্রে কী হবে? 3/5 জি সাইন থিটা হবে, তাই তো? 3/5 জি সাইন থিটা ফাঁপা গোলকের ক্ষেত্রে। তাহলে এটা 2 থেকে 3/5 যেটা হয়তো অপশান ডিতে আছে, তাই তো? এটা হচ্ছে তোমার 2। তাহলে 1/C 2/D, এটা হচ্ছে উত্তর আমার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 4টে থাকে বটে, কিন্তু 2টো করে নিলেই হয়ে যায়, বুঝতে পেরেছো? থাকে হচ্ছে 4টে, কিন্তু 2টো করলেই হয়ে যায়। এই ছিল আমাদের টোটাল তোমাদের হচ্ছে 1 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুল পুরোটা করলাম। তোমরা সবাই এটা দেখবে খুব ভালো করে, যারা বই কিনোনি তারাও দেখবে, যারা বই কিনেছো তারাও দেখবে, ঠিক আছে? এবং সেই সাথে সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রতিটা কোশ্চেন তোমরা কিন্তু করবে, তোমরা হচ্ছে বন্ধুরা শেয়ার করবে, প্রতিটা কোশ্চেন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে, নিজেদের বাড়িতে প্র্যাকটিস করবে। যাদের বই নেই তারা দেখতে পাচ্ছ এখান থেকে কোশ্চেন আছে, তো এখান থেকে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে, এখান থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। তখন প্র্যাকটিস করাটা কিন্তু অনেক বেশি জরুরি তোমাদের কিন্তু এই পরীক্ষায় ওভারকাম করার জন্য, ঠিক আছে? এবং ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। শুধু বইটা ভালো করে পড়লেই কিন্তু হবে না, ঠিক আছে? বইটা মন দিয়ে পড়ার সাথে সাথে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য একটাই বই, রাইমার্টিন, কিন্তু এখন আর খুব একটা মার্কেটে 11-12 জন্য বেসিক্যালি প্রচুর ভুল থাকে রাইমার্টিনে। যদি কখনো পারো রাইমার্টিনের 60 বইটা কিন্তু করতে পারো, ওটা ভালো বই। আদারওয়াইজ রাইমার্টিনের প্রশ্নবিত্তারায় অজস্র ভুল থাকে। আমার কাছেও কিন্তু রাইমার্টিনের প্রশ্নবিত্তারা আছে। এই যে তোমাদের যে বইটা রাইমার্টিন প্রশ্নবিত্তারা, এই যে ফার্স্ট সেমিস্টারের বই, ঠিক আছে? প্রশ্নবিত্তারা এটা কিন্তু আমাদের দিয়েছে প্রশ্নবিত্তার বই স্পেসিমেন কপি হিসেবে। তো দেখো এই বইটা ভালো, খারাপ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বইতে অনেক ভুলভাল থাকে, এই জন্য এই বইটা খুব একটা করানো হয় না, র্যাপিড টেস্টটা করানো হয়, ঠিক আছে? তো তোমরা দুটো বই করতে পারো, প্রশ্নবিত্তারা এবং র্যাপিড টেস্ট দুটোই তোমরা করতে পারো, দুটো বই ভালো। তবে আমি তোমাদের প্রিফার করবো র্যাপিড টেস্টের জন্য, কারণ তোমরা ইউটিউবে অনেক জায়গায় তোমার প্রশ্নবিত্তারা পেয়ে যাবে। তবু যদি তোমরা বলো যে আমাকেই রাইমার্টিন করে দিতে উইথ শর্ট ট্রিক্স, তাহলে আমি করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে র্যাপিড টেস্ট অবশ্যই করবে, এখানে কোশ্চেন বলে দিচ্ছি, এইভাবে করবে। এবং তাছাড়াও এই বইটা না অনেক এখন বর্তমানে অনেক বেশি কিন্তু ডেভেলপ করছে, আমি যা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি এই বইটাকে একটু সাপোর্ট করছি মানে কি, আমি এই বইটা আমার খুব ভালো লেগেছে, কোশ্চেনগুলো খুব সুন্দর করে, ঠিক আছে? সুতরাং তোমরা অবশ্যই র্যাপিড টেস্ট যেটা তোমাদের আছে, এই যে র্যাপিড টেস্ট সাদরা পাবলিকেশানে, ঠিক আছে? সাদরা পাবলিকেশানের র্যাপিড টেস্ট তোমরা অবশ্যই করবে 26 থেকে 27। তোমরা এই বইটা করতে পারো, এটা খুব ভালো আছে, ঠিক আছে? এই বইটা কিন্তু খুব সুন্দর করেছে, এটা তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, এটা খুব ভালো বই, ঠিক আছে? তো চলো আজ বেশি কথা না বলবো না, শেষ করি এখানেই। দেখা হবে নেক্সট ক্লাসে, যদি তোমরা খুব ভালো ভিউ পাই তো অবশ্যই সেকেন্ড ক্লাস আসবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে।